আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ শামীম ইসলাম আছি আপনাদের সঙ্গে। স্বাগতম আমাদের আজকের পর্বে। আজ আমরা এমন একটি অধ্যায়ে প্রবেশ করছি যেখানে দেশ, স্বাধীনতা এবং নেতৃত্বের টানাপোড়েনের আরও গভীরভাবে ফুটে উঠেছে। আমি মেজর ডালিম বলছি। বইয়ের এই অংশে আমাদের নিয়ে যাবে সেই অস্থির সময়ে, যখন রাজনৈতিক ষড়যন্ত্র আর ক্ষমতার দ্বন্দ্ব জাতির ভবিষ্যৎকে নির্ধারণ করেছিল। যদি আপনি আমাদের আগের পর্বগুলো না দেখে থাকেন, তাহলে ডেসক্রিপশনে দেয়া প্লেলিস্টের লিঙ্ক থেকে দেখে নিন। প্রতিটি পর্ব একে অপরের সঙ্গে গভীরভাবে সংযুক্ত এবং প্রতিটি গল্প আমাদের জাতির ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। আমি বিশেষভাবে বলতে চাই, যারা এই বইটি নিজেরা পড়তে চান তাদের জন্য আমি ডেসক্রিপশন এবং কমেন্টে বইয়ের ডাউনলোড লিঙ্ক দিয়ে রেখেছি। আপনি সেই লিঙ্ক থেকে পিডিএফ ডাউনলোড করে পড়তে পারেন। এই পর্বে আপনারা এমন কিছু সত্য জানবেন যা ইতিহাসের বইয়ে হয়তো কখনো লেখা হয়নি, কিন্তু যা আমাদের ইতিহাসকে গভীরভাবে প্রভাবিত করেছে। তাই আমাদের সঙ্গে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি চেপে রাখুন, যাতে নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে পারেন। আপনার লাইক, শেয়ার এবং কমেন্ট আমাদের আরও অনুপ্রাণিত করবে। ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকুন এবং ইতিহাসের আরও গভীরে প্রবেশ করুন। তো চলুন আজকের পর্ব শুরু করা যাক। কর্নেল জিয়াউদ্দিন তার সারা জাগানো নিবন্ধ সাপ্তাহিক হলিডেতে ছাপিয়ে পদত্যাগ করেন। কর্নেল তাহেরকেও পদত্যাগে বাধ্য করা হয়। এন্টি স্মাগলিং এবং অপারেশন ফুট থেকে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত অনেক প্রশ্নের জন্ম দেয় সেনা সদস্যদের মাঝে। সবাই এ সিদ্ধান্তে হতাশ এবং ক্ষুব্ধ হয়ে ওঠেন। এই পরিস্থিতিতে কর্নেল জিয়াউদ্দিন ঢাকার ব্রিগেড কমান্ডার অভিমত প্রকাশ করেন, বর্তমান সরকারের অধীনে সামরিক বাহিনীতে থেকে জনগণের স্বার্থে কাজ করা সম্ভব নয়। সরাসরিভাবে সরকারের বিরোধিতা করাও সম্ভব নয়। তাই সরকারি অপসারণ ও দুর্নীতির বিরুদ্ধে জনগণের মাঝ থেকেই গড়ে তুলতে হবে দুর্বার প্রতিরোধ সংগ্রাম। তার অভিব্যক্তিতে প্রচণ্ড ইঙ্গিত পেলাম তিনি সক্রিয় রাজনীতির কথা ভাবছেন। তার অভিমতের পরিপ্রেক্ষিতে সেনা পরিষদের মনোভাব ছিল তার বক্তব্য অবশ্যই যুক্তিসম্পন্ন। সরকার বিরোধী আন্দোলনকে বিজয়ের চূড়ান্ত পর্যায়ে এগিয়ে নেওয়া সম্ভব জনগণের রাজনৈতিক আন্দোলনকে গতিশীলতা সৃষ্টি করেই। মূলত এ দায়িত্ব পালনের ভার দেশপ্রেমিক এবং জাতীয়তাবাদী দল ও নেতৃত্বের ওপর। তবে আমরাও সেনাবাহিনীর ভেতরে অবস্থান করেও জনগণের আন্দোলনে উল্লেখযোগ্য অবদান রাখতে পারব যদি নিজেদের সংগঠিত করতে পারি। 1972 সালের গ্রীষ্মকালে সাপ্তাহিক হলিডেতে কর্নেল জিয়াউদ্দিন তার সারা জাগানো নিবন্ধ প্রকাশ করেন। এ নিবন্ধের মাধ্যমে তিনি সরকারি জাতীয় মুক্তি সংগ্রামের প্রতি ক্ষমতাসীনদের বিশ্বাসঘাতকতার অভিযোগ আনেন। তিনি তার নিবন্ধে লেখেন, স্বাধীনতা আছে এদেশের মানুষের জন্য যন্ত্রণা হয়ে ওঠে। রাস্তায় দাঁড়িয়ে দেখো উদ্দেশ্যহীন, আত্মাহীন, প্রাণহীন মুখগুলো জীবনের যান্ত্রিকতার মধ্য দিয়ে যাচ্ছে। সাধারণত মুক্তিযুদ্ধের পর নতুন চেতনা বয়ে নিয়ে যায় দেশ নিজেকে কিছুই থেকে তৈরি করে। বাংলাদেশের গল্পটা একেবারে উল্টো। সারা বাংলাদেশ হয় ভিক্ষা করছে বা দুঃখের গান গাইছে বা চিৎকার করছে, সচেতনতা ছাড়া। ক্ষুধার্ত ও দারিদ্রতা একেবারে হারিয়ে গেছে। দেশ চলছে অতল গ্রহবরে পড়ার দ্বারপ্রান্তে। নির্ভীক এই মুক্তিযোদ্ধা এই নিবন্ধে বাংলাদেশ ও ভারতের মধ্যে 25 বছরের গোপন চুক্তি জনসমক্ষে প্রকাশের দাবি সর্বপ্রথম তুলে ধরেন। প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের উল্লেখ করে তিনি বলেন, আমরা তাকে ছাড়াই যুদ্ধ করেছি এবং জিতেছি, প্রয়োজনে আমরা আবার যুদ্ধ করব। শেখ মুজিবুর রহমান সে সময় লন্ডনে গলব্লাডার অপারেশনের পর সুইজারল্যান্ডের এক স্বাস্থ্যনিবাসে অবস্থান করছিলেন। কর্নেল জিয়াউদ্দিনের লেখা দেশে চাঞ্চল্যকর সৃষ্টি করেছে। জানতে পেরে তড়িঘড়ি করে তিনি দেশে ফিরে এলেন। কর্নেল জিয়াউদ্দিনের বক্তব্য অত্যন্ত স্পষ্ট। মুক্তিযোদ্ধাদের অনেক কষ্টের এবং ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা নিয়ে যে কোনো ষড়যন্ত্রের বিরোধিতা করতে, আবার প্রয়োজনে অস্ত্র হাতে তুলে নিতে দ্বিধাবোধ করবেন না তারা। তার এই লেখা থেকে দেশবাসী প্রথম পরিষ্কারভাবে জানতে পারেন স্বাধীনতার বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র চলছে। প্রমাণ গুনলেন আর্মি চিফ শফিউল্লাহ।
তিনি জিয়াউদ্দিনকে হাতে পায়ে ধরে অনেক মিনতি করেছিলেন যেন শেখ সাহেব ফিরে এলে ছাপানো নিবন্ধের জন্য তার কাছে ক্ষমা চেয়ে নেন। কারণ শফিউল্লাহ বুঝতে পেরেছিলেন কর্নেল জিয়াউদ্দিনের লেখা রাজনৈতিক মহলে, বিশেষ করে তরুণ ও ছাত্র সমাজ এবং সেনাবাহিনীতে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। সেনাবাহিনীতে কোনো প্রকার বিস্ফোরণ যাতে না ঘটে তার জন্যই মিনতি জানিয়েছিলেন তিনি। শেখ মুজিব দেশে ফিরে বিস্ফোরণমুখ অবস্থার গুরুত্ব উপলব্ধি করতে পেরে জেনারেল শফিউল্লাহকে জিজ্ঞেস করেন কি করে অবস্থার সামাল দেয়া যায়। শফিউল্লাহ শেখ সাহেবকে জানালেন, নিবন্ধ ছাপানোর পর কর্নেল জিয়াউদ্দিনের ভাবমূর্তি তরুণ অফিসার এবং জওয়ানদের মধ্যে আরও বেড়ে গেছে। এ অবস্থায় কর্নেল জিয়াউদ্দিনের প্রতি কোনো কঠিন ব্যবস্থা নেওয়া হলে আর্মির মধ্যে আকস্মিক বিস্ফোরণ ঘটে যেতে পারে। শেখ মুজিব তার মোড়লি বুদ্ধি দিয়ে ঠিক করলেন কর্নেল জিয়াউদ্দিনকে ডেকে কিছু বকাবকি করে তাকে দিয়ে কৌশলে মাপ চাইয়ে নেবেন। তাকে সঙ্গে করে নিয়ে আসতে বলা হলো জেনারেল শফিউল্লাহকে। গণভবনে জিয়াউদ্দিনকে নিয়ে এলেন শফিউল্লাহ। প্রধানমন্ত্রীর ঘরে ঢুকে স্যালুট করে দাঁড়াতেই গর্জে উঠলেন শেখ মুজিব, তুমি কোন সাহসে এ ধরনের নিবন্ধ ছাপালে? জানো তোমার অপরাধ রাষ্ট্রদ্রোহিতার সমান। সামরিক বাহিনীতে চাকরিরত অবস্থায় এ ধরনের লেখা ছাপানো বেআইনি। আমি তোমাকে এ ধরনের গুরুতর অপরাধের জন্য কঠিন শাস্তি দিতে পারি, কিন্তু মুক্তিযুদ্ধে তোমার বিশেষ অবদানের পরিপ্রেক্ষিতে এবারের মতো তোমাকে আমি মাপ করব যদি তুমি শফিউল্লাহকে লিখিতভাবে দাও যে তুমি অন্যায় করেছ। এক নাগারে বলে গেলেন শেখ মুজিব। সবকিছুই চুপ করে শুনলেন কর্নেল জিয়াউদ্দিন। তিনি জবাব দিলেন, শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী, আপনার দয়া দক্ষিণা আমার পক্ষে গ্রহণ করা সম্ভব নয়, কারণ আমি কোনো অন্যায় করিনি। আমি যা লিখেছি সেটা আমার বিশ্বাস। অতএব ক্ষমা চাওয়ার কিংবা ক্ষমা পাওয়ার কোনো অবকাশ নেই এখানে। আপনি ঠিকই বলেছেন যে চাকরিতে থাকাকালীন অবস্থায় এ ধরনের লেখা ছাপানো অন্যায়। তাই আমি আমার কমিশনে ইস্তফা দিয়েই আমার নিবন্ধ ছেপেছি। এভাবেই সেদিন শার্দুল সন্তান কর্নেল জিয়াউদ্দিন শেখ মুজিবকে স্তম্ভিত করে দিয়ে গণভবন থেকে বেরিয়ে এসেছিলেন। তার বেরিয়ে আসার পর শফিউল্লাহকে শেখ মুজিব অনুরোধ করেছিলেন জিয়াউদ্দিনকে বোঝানোর জন্য। হেডকোয়ার্টার্সে ফিরে এসে জেনারেল শফিউল্লাহ, ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ প্রমুখ অনেকেই কর্নেল জিয়াউদ্দিনকে বোঝানোর চেষ্টা করেছিলেন। জিয়াউদ্দিন তাদের চুপ করিয়ে দিয়েছিলেন তার শানিত জবাব দিয়ে। তিনি বলেছিলেন নিজের আত্মার সাথে বেইমানি করতে পারবেন না সামান্য চাকরির লোভে। তাছাড়া তাদের মতো মেরুদণ্ডহীন কমান্ডারদের অধীনে একই সংগঠনে তাদের অধীনস্থ হয়ে চাকুরি করে তিনি তার আত্মসম্মান খোয়াতে রাজি নন। এভাবেই সেনাবাহিনীতে ইস্তফা দিয়ে তিনি পরে সর্বহারা পার্টিতে যোগদান করেন। এ ঘটনার কিছুদিন পর অন্যায়ভাবে কর্নেল তাহেরকে সেনাবাহিনী থেকে অব্যাহতি দিয়ে তাকে ড্রেজার অর্গানাইজেশনের পরিচালক পদে নিয়োগ করা হয়। এই নতুন পদে অধিষ্ঠিত হওয়ার পর কর্নেল তাহের জাসদের সশস্ত্র গোপন সংগঠন গণবাহিনী বেড়ে তোলার দায়িত্ব গ্রহণ করেন। সেনাবাহিনী থেকে তাকে বের করে দেবার পরও আমাদের যোগসূত্র ছিন্ন হয়নি কখনো। আমরা আমাদের স্ব অবস্থানে থেকে একই লক্ষ্যে কাজ করে যেতে থাকি। লক্ষ্য একটাই, মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন। গণতান্ত্রিক সুষম সমাজ ব্যবস্থা কায়েম করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী এবং মর্যাদাশীল দেশ হিসেবে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করার সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়াকে সাহায্য করা। আমাদের মাঝে আদর্শগত বন্ধন এত সুদৃঢ় ছিল যে আমরা বিশ্বাস করতাম জাতীয় মুক্তির বৃহৎ স্বার্থে যে কোনো ক্লান্তিলগ্নে আমরা সবাই এক হয়ে লড়তে পারব নির্দ্বিধায়। অসাংবিধানিক গোপন রাজনীতি অত্যাবশ্যকীয় হয়ে ওঠে। শেখ মুজিব এবং আওয়ামী লীগ বিরোধী দলগুলোকে আন্ডারগ্রাউন্ডে যেতে বাধ্য করে, ফলে গোপন রাজনীতি একমাত্র বিকল্প হয়ে ওঠে। 1973 সালে জাতীয় নির্বাচনে কারচুপির মাধ্যমে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় বিজয়ী হলো আওয়ামী লীগ, কিন্তু দেশের অবস্থার কোনো পরিবর্তন হলো না। সার্বিক অবস্থার অবনতির গতি দ্রুততর হলো মাত্র। মরিয়া হয়ে উঠলেন সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার প্রচেষ্টায়।
সরকারি দলের লক্ষ্যহীনতা ও নৈরাজ্যিক কার্যকলাপের মুখে বাংলাদেশের নিয়মতান্ত্রিক রাজনৈতিক দলগুলি, বিশেষ করে বিরোধী দলগুলি এবং সামগ্রিকভাবে নিয়মতান্ত্রিক রাজনীতি নিক্ষিপ্ত হল এক সংকটময় পরিস্থিতির মধ্যে। নিয়মতান্ত্রিক রাজনীতি শাসিত যে কোনো দেশের কোনো বিশেষ একটি দল দেশের শাসনতন্ত্রকে দলীয় সম্পদ মনে করে না। যেখানে শাসনতন্ত্রের প্রতি অনুগত দুই বা ততোধিক রাজনৈতিক দল থাকে, ক্ষমতার হাতবদল হয় সে সমস্ত দলগুলোর মধ্যেই। জাতীয় স্বার্থের মৌলিক বিষয়ের প্রশ্নে তারা একে অপরকে সহযোগিতা করে থাকে। এই সহযোগিতার ভিত্তিতেই নিয়মতান্ত্রিক রাজনীতি পরিচালিত হয়। বাংলাদেশে যেখানে সরকার নিজের স্বার্থের সাথে রাষ্ট্রের স্বার্থকে এক করে দেখছে, সেখানে নিয়মতান্ত্রিক রাজনীতির বিকাশ মোটেই সম্ভব নয়। বিরোধী দলগুলো ঐক্য এবং অন্যান্য কারণে আওয়ামী লীগের বিকল্প শক্তি হিসেবে গড়ে উঠতে পারছে না। তাদের ওপর নিষ্পেষণ চালিয়ে আওয়ামী লীগ দেশব্যাপী যে পরিস্থিতির সৃষ্টি করেছে, সেখানে বিরোধী দলগুলো ভবিষ্যতে কখনো পর্যাপ্ত শক্তি সঞ্চয় করতে পারবে কিনা সে বিষয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। এই প্রক্রিয়া আওয়ামী লীগেও নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হতে দেবে না। যেভাবে সরকারি দল আইনের শাসনের প্রতি চরম অবজ্ঞা প্রদর্শন করে নিয়মতান্ত্রিক রাজনীতির সব নীতি বিসর্জন দিয়ে নিজেদের আখের গোজাতে উঠে পড়ে লেগেছে, তাতে অদূর ভবিষ্যতেই দেশে প্রতিষ্ঠিত হবে স্বৈরাচার। স্বৈরাচার যখন খোলা নিয়মতান্ত্রিক রাজনীতির বিকাশের সব দরজা বন্ধ করে দেয়, তখনই স্বৈরাচারের বিরুদ্ধে টানা বেঁধে ওঠে রাজনৈতিক গোপন তৎপরতা। রাজনীতিতে বেজে ওঠে অস্ত্রের ঝকঝকানি। রাজনৈতিক বিরোধিতা রূপ নেয় সশস্ত্র সংগ্রামে। 1973 সালের 11ই নভেম্বর বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সার্বিক সম্মেলনে শেখ মুজিবের ভাষণই এর বড় প্রমাণ। তিনি ওই ভাষণে বলেন, যারা রাতের বেলায় গোপনে রাজনৈতিক কর্মী, ছাত্র, সাধারণ মানুষকে হত্যা করে, তাদের সঙ্গে ডাকাতদের কোনো পার্থক্য নেই। কেউ যদি নিরীহ জনসাধারণকে হত্যা করতে পারে, তাহলে আমাদেরও তাদের গুলি করে হত্যা করার অধিকার আছে। বঙ্গবার্তা 12ই নভেম্বর 1973। ইতিহাসের লিখন যে রাষ্ট্র ও সরকার প্রধান অস্ত্রের জোরে বিরোধীদের শায়েস্তা করার চেষ্টা করেছেন, তার পতনও ঘটেছে বেশিরভাগ ক্ষেত্রেই অস্ত্রের মুখেই। ওই একই দিন ন্যাশনাল আওয়ামী পার্টির সভাপতি মাওলানা ভাসানী রাজশাহীর এক জনসভায় বলেন, সরকার যেভাবে বিরোধী দলীয় কর্মী হত্যা করা শুরু করেছে, তার ফলে এদেশে নিয়মতান্ত্রিক রাজনীতির পথ বন্ধ হতে চলেছে। এ অবস্থা চলতে থাকলে কোনো সভা সমিতিতে অংশগ্রহণ করা যাবে না। দমন নীতি এবং মানুষকে হত্যা করে দেশ শাসন করা যায় না। আইয়ুব ইয়াহিয়া খানের পতন হয়েছে অতীতে। এ ধরনের দমননীতি চলতে থাকলে এ সরকারের পতনও অবশ্যম্ভাবী। ইতিহাস থেকে শিক্ষা নাও। নিয়মতান্ত্রিক রাজনীতি এবং বিরোধী দল ছাড়া কোনো গণতান্ত্রিক সরকার বেঁচে থাকতে পারে না। 12ই নভেম্বর 1973 রাজনৈতিক কর্মী নিধনের ব্যাপারে জাসদের বক্তব্য ছিল একই রকম। সরকার এবং বিরোধী পক্ষের বক্তব্য থেকে যে জিনিসটা স্পষ্ট হয়, তা হলো আজকের বাংলাদেশে নিয়মতান্ত্রিক রাজনীতির পরিবেশ আছে, সেটা কেউই স্বীকার করছেন না। উভয় পক্ষই একমত যে দেশের বিরাজমান রাজনৈতিক অস্থিরতা নিয়মতান্ত্রিক রাজনীতির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ও নিয়মতান্ত্রিক রাজনীতিকে রক্ষা ও পরিচালনার দায়িত্বে অধিষ্ঠিত নির্বাচিত প্রধানমন্ত্রীর বক্তব্যে দুটি বিষয় এখানে বিশেষভাবে প্রাণিধানযোগ্য। প্রথমত, তিনি বিরোধী দলীয় কর্মীদের ডাকাত বলে অভিহিত করেছেন। দ্বিতীয়ত, সে সমস্ত ডাকাতদের গুলি করে হত্যা করার অধিকারও তার রয়েছে বলে দাবি করেছেন। বিরোধী কর্মীদের চোর ডাকাত দেশদ্রোহী ক্রিমিনাল আখ্যা দেয়ার রেওয়াজ সেই 1947 সাল থেকেই শুরু হয়েছিল। 1950 সালে নুরুল আমিন বিরোধী দলের নেতৃবৃন্দকে ডাকাত দলের সর্দার বলে আখ্যায়িত করেছিলেন।
রাজশাহীর ছাপড়া ওয়ার্ডে নাছোল বিদ্রোহের নজরবন্দীদের গুলি করে মারা এবং ইলা মিত্রকে পুলিশ কর্তৃক ধর্ষণকেও সরকার তাদের গণতান্ত্রিক অধিকার বলে দাবি করেছিলেন। 1970 সালে যখন রাজবন্দীদের মুক্তির জোর দাবি উঠেছিল পূর্ব পাকিস্তানে, তখন স্বৈরাচারী ইয়াহিয়া খানও পূর্ব পাকিস্তানের সব রাজনীতিবিদদের ক্রিমিনাল আখ্যায়িত করেছিলেন এবং তাদের মুক্তির দাবি নাকচ করে দিয়েছিলেন। পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহ প্রমাণ করেছিল নুরুল আমিন এবং ইয়াহিয়া খানের দোসররাই ছিল প্রকৃত ক্রিমিনাল। বিরোধী পক্ষকে চোর ডাকাত ইত্যাদি বলে হেয় প্রতিপন্ন করার চেষ্টার ফল কী দাঁড়ায় সেটা বর্তমান প্রধানমন্ত্রীর অজানা থাকার কথা নয়। পাকিস্তানের রাজনীতিতে এ বিষয়ে ব্যক্তিগত অভিজ্ঞতাও রয়েছে প্রচুর, কিন্তু দীর্ঘদিনের সেই শিক্ষাকে জলাঞ্জলি দিয়ে দেশের প্রধানমন্ত্রী জনাব শেখ মুজিবুর রহমানের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দকে চোর ডাকাত আখ্যা দিয়ে দেশের গণতান্ত্রিক এবং নিয়মতান্ত্রিক রাজনীতির পথ যে সুগম করছেন না সেটা বলাই বাহুল্য। বর্তমানে দেশে যে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক পরিস্থিতি বিরাজমান, সে অবস্থায় সরকার এবং বিরোধী দলসমূহ যে দাবি করছে তাতে নিয়মতান্ত্রিক রাজনীতির অবক্ষয় অবধারিত। সেনাবাহিনীকে অ্যান্টি স্মাগলিং অপারেশনের জন্য তলব করা হয়। 1973-এর নির্বাচনের প্রাক্কালে চরম দুর্নীতি এবং ব্যাপক চোরাচালানের ফলে রিলিফ অপারেশনে বিপর্যয় দেখা দেয়। ফলে সরকার অবস্থা সামাল দিতে সেনাবাহিনীকে বেসামরিক প্রশাসনের সাহায্যে তলব করতে বাধ্য হয়। সেনাবাহিনীর তরুণ মুক্তিযোদ্ধা অফিসার এবং সদস্যরা তাদের সর্বশক্তি দিয়ে চোরাচালান বন্ধ করার দায়িত্ব গ্রহণ করেন। তাদের আন্তরিকতা অল্প সময়ের মধ্যেই জনগণের মনে আশার সঞ্চার করে। এই অপারেশনের নাম ছিল অ্যান্টি স্মাগলিং অপারেশন। আমরা সমমনা সবাই সিদ্ধান্ত নেই, যদিও তখনও আমরা সুগঠিত নই, তবুও যে কোনো ত্যাগের বিনিময়েই আমাদের দায়িত্ব পালন করে দেশপ্রেমের প্রকাশ ঘটাবো। এ সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করতে হবে আমাদের। এই অপারেশন করার সময়ই তরুণ অফিসার এবং সৈনিকগণ ক্ষমতাসীন দলের রাজনৈতিক নেতৃবৃন্দের ও টাউট বাটপারদের অসৎ চরিত্র এবং সম্পদ গড়ে তোলার লোভ লালসার অভিলাষ সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভ করতে সক্ষম হন। রাজনৈতিক নেতারাও টাউটের সঙ্গে তারা মুখোমুখি দ্বন্দ্বে আসার সুযোগ পান। আমরা অপারেশন কমান্ডার হিসাবে প্রতিজ্ঞা করি, পেটের ক্ষুধার তাড়নায় যে ট্রাক ড্রাইভার কিংবা পোর্টাল বোঝা বয়ে চোরাচালানের সামগ্রী বর্ডারের ওপারে নিয়ে যাচ্ছে, জীবনের ঝুঁকি নিয়ে তাদের ধরেই ক্ষান্ত হব না। আমাদের প্রচেষ্টা হবে চোরাচালানের মূল ব্যক্তিদের জনসমক্ষে প্রকাশ করা, ক্ষমতা বলয়ের ওই সমস্ত অসাধু রুই কাতলাদের উন্মোচন করা যারা পর্দার অন্তরালে থেকে ক্ষমতার অপব্যবহার করে জাতীয় সম্পদের চোরাচালানের মাধ্যমে সম্পদের পাহাড় গড়ে তুলছে জনগণের লাশের উপরে। অল্প সময়েই জানা গেল সব সীমান্তে চোরাচালানের মূলে রয়েছে ভারতের একটি প্রভাবশালী মারোয়ারি গোষ্ঠী এবং সরকারি দলের ক্ষমতাশালী মন্ত্রী ও নেতারা। শেখ মুজিবের কনিষ্ঠ ভ্রাতা শেখ আবু নাসের, স্বরাষ্ট্রমন্ত্রী মনসুর আলী, তদীয় পুত্র নাসিব, বন ও মৎস্যমন্ত্রী শেরনিয়াবাদ, তদীয় পুত্র হাসনাত, গাজী গোলাম মুস্তফা সরাসরিভাবে ওই মারোয়ারি চক্রের সাথে জড়িত বলেও তথ্য পাওয়া যায় বিভিন্ন গোয়েন্দা সূত্রে এবং সরজমিনে তদন্তের ফলে। সব ঝুঁকি কাঁধে নিয়ে আমরা তাদের চরিত্র এবং দুষ্কর্মের ফিরিস্তি তুলে ধরতে থাকি জনগণের কাছে। অফিসার এবং সৈনিকরা পরিষ্কার বুঝতে পারেন দেশের বর্তমান ক্ষমতাসীন দল এবং নেতারাই হচ্ছে দেশের দুর্গতির মূল উৎস। তাদেরই যোগসাজশে লুটেরারা দেশ ও জাতিকে দেউলিয়া করে তুলছে। সেনা পরিষদের প্রচারণা এবং সরকার সম্পর্কে সংগঠনের মূল্যায়নের সত্যতা নিজেদের অভিজ্ঞতা দিয়ে যাচাই করার সুযোগ পান সেনা সদস্যরা।
তারা বুঝতে পারেন নিঃস্বার্থ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েই চাকরি ও জীবনের ঝুঁকি নিয়ে সেনা পরিষদের নেতৃত্ব এবং সদস্যরা তাদের সচেতনতা বাড়াবার জন্য নিবেদিত প্রাণ হয়েই সবকিছু করেছিলেন। এর ফলে সেনা পরিষদের প্রতি তাদের শ্রদ্ধাও বেড়ে গিয়েছিল। এভাবেই সেনাবাহিনীতে সেনা পরিষদের ভাবমূর্তি এবং জনপ্রিয়তা বৃদ্ধি পায়। অ্যান্টি স্মাগলিং অপারেশন সম্পর্কে একটা ঘটনার কথা পাঠকদের সামনে তুলে ধরছি। এ থেকেই তৎকালীন সরকারের চরিত্র সম্পর্কে তারা ধারণা করতে পারবেন। দিনাজপুরের অপারেশন কমান্ডার একদিন ঢাকায় কন্ট্রোল রুমে খবর পাঠালো, 4 জন মরোয়ারি স্মাগলার আর্মির ভয়ে ঢাকায় গিয়ে জনাব মনসুর আলীর ছেলে নাসিমের সাহচর্যে তার বাড়িতে আশ্রয় গ্রহণ করে আত্মগোপন করে আছে। ঢাকায় সিদ্ধান্ত নেওয়া হলো জনাব মনসুর আলীর বাড়ি ঘেরাও করে মরোয়ারিদের গ্রেপ্তার করা হবে। কিন্তু আর্মি হেডকোয়ার্টার্সের হস্তক্ষেপে ঢাকার এরিয়া কমান্ডার জনাব মনসুর আলীর বাড়ি ঘেরাও করার সিদ্ধান্ত বাদ দিতে বাধ্য হন। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চাপের মুখেই আর্মি হেডকোয়ার্টার্স থেকে এ ধরনের হস্তক্ষেপ হয়েছিল। ওই ঘটনার পর সরকার আর্মির তৎপরতা সম্পর্কে উদ্বিগ্ন হয়ে ওঠে। অপারেশনের ফলে একদিকে সেনাবাহিনীর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে সরকার ও তার দলের মুখোশ উন্মোচিত হয়ে পড়ায় ক্ষমতাসীনরা বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। এই অবস্থায় কি করা উচিত সেটা ভেবে উভয় সংকটে পড়ল সরকার ও সরকারি দল। এই অবস্থাতেও দাতাগোষ্ঠীর চাপে সরকার বাধ্য হয়ে সামরিক বাহিনীকে অতিরিক্ত দায়িত্ব দিল খাদ্য সামগ্রী দেশের সকল অঞ্চলে সময় মতো পৌঁছে দেবার। সেনাবাহিনী শুরু করল অপারেশন ফুড। এই অপারেশনেও অভূতপূর্ব সফলতা অর্জন করে সেনাবাহিনী তাদের অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের মাধ্যমে এই অপারেশন আর্মির হাতে দেয়ার ভীষণ অসন্তোষ দেখা দেয় সরকারি দলের মাঝে, কারণ তাদের স্বার্থ বিঘ্নিত হচ্ছিল প্রতি ক্ষেত্রে। সব পর্যায়ে দলীয় স্বার্থের পরিপন্থী এই সমস্ত অপারেশন বন্ধের জন্য প্রচণ্ড চাপ সৃষ্টি করা হলো প্রধানমন্ত্রীর ওপর। তিনি দলীয় স্বার্থের খাতিরে জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে অবিলম্বে সামরিক বাহিনীকে ব্যারাকে ফিরে যাবার নির্দেশ দেন। এতে জনগণের মনে দারুণ ক্ষোভ সৃষ্টি হয়। সেনাবাহিনী বাধ্য হয়ে ব্যারাকে ফিরে আসে। সরকার প্রধানের এ ধরনের পক্ষপাতিত্বের ফলে সেনাবাহিনীর সদস্যরা হতাশ হয়ে পড়েন। আওয়ামী দুঃশাসন এবং দুর্নীতির মুখোমুখি সামরিক বাহিনী। অবাধ চোরাচালান এবং চরম দুর্নীতির ফলেই 1974 সালের দুর্ভিক্ষ হয়। 1972 সালের যে কোনো খবরের কাগজ খুললে দেখা যাবে প্রায় সব খবরই হচ্ছে খুন, রাহাজানি এবং ছিনতাই সংক্রান্ত। 1972 সালের যে কোনো ভারতীয় সংবাদপত্র খুললে প্রথমেই চোখে পড়বে খুন, ডাকাতি, ছিনতাই, রাহাজানি আর দ্রব্যমূল্য বৃদ্ধির খবর। প্রতিদিন দেশের শহরগুলোতে ঘটছিল প্রকাশ্যে খুন, ডাকাতি ও রাহাজানির ঘটনা। গ্রামেগঞ্জেও চলছিল ত্রাসের রাজত্ব। ক্রমবর্ধমান এ ত্রাসের নাগপাশে জনগণ এক শ্বাসরুদ্ধকর অবস্থায় কাল অতিবাহিত করছিল। যখন জনগণের পরনে কাপড় নেই তখন ঘটেছিল সুতা নিয়ে কেলেঙ্কারি। পেটে যখন ভাত নেই তখন লাখ লাখ টন বিদেশি সাহায্যপ্রাপ্ত খাদ্য নির্বিবাদে পাচার হয়ে গিয়েছিল সীমান্তের ওপারে। মজলুম নেতা ভাসানী অবাধে চোরাচালানের প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠেন। তিনি আওয়াজ তোলেন সোভিয়েত সামাজিক সাম্রাজ্যবাদ ও ভারতীয় সম্প্রসারণবাদের বিরুদ্ধে। জবাবে আওয়ামী লীগ সরকার তাকে চীন ও পাকিস্তানের দালাল, মার্কিন সাম্রাজ্যবাদের তল্পিবাহক প্রভৃতি বলে আখ্যায়িত করে। অথচ ইতিহাস সাক্ষ্য দেবে 1968 থেকে 1969-এর সারা জাগানো আন্দোলনকালে বরফের ওপর আঘাত করেছিলেন সর্বপ্রথম যে ব্যক্তি, তার নাম মাওলানা ভাসানী। মাওলানার সর্বজনীন আহ্বানের পরিপ্রেক্ষিতেই ছাত্ররা দিলেন 11 দফা। তারই নির্দেশে ন্যাব তার নিজস্ব 14 দফা বাদ দিয়ে 11 দফাকেই তাদের দাবি হিসাবে গ্রহণ করে।
ঊনসত্তরের কারাবন্দী মুজিবুর রহমানকে মুক্ত করার দুর্বার গণ আন্দোলনও গড়ে তুলেছিলেন এই মাওলানা ভাসানী। 16ই ফেব্রুয়ারি পল্টনের বিশাল জনসভায় তিনি বজ্রকণ্ঠে হুঁশিয়ারি উচ্চারণ করেন, প্রয়োজন হলে ফরাসি বিপ্লবের মতো জেলখানা ভেঙে মুজিবকে বের করে আনব। তার মতো একজন অভিজ্ঞ প্রবীণ রাজনৈতিক উদারপন্থী নেতাকে সাম্প্রদায়িক উস্কানিদাতা বলে গালাগালি দিতেও কুণ্ঠাবোধ করেনি শাসক দল। এই গালাগাল পর্ব শুরু করেন তরুণ নেতারা, পরে প্রবীণরাও ক্রমে তাদের সাথে যোগদান করেন। মার্চের শুরু থেকেই খবর আসতে থাকে দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ মরছে অনাহারে, না খেয়ে। বগুড়া, রংপুর, দিনাজপুর, টাঙ্গাইলে বিরাজ করছে দুর্ভিক্ষ অবস্থা। আকাশচুম্বী দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের হতে থাকে স্থানে স্থানে। এ অবস্থায় ভারতীয় দূতাবাসের মুখপাত্র স্বীকার করেন যে চোরাচালান হচ্ছে ব্যাপক হারে। তারা বলেন, সীমান্ত বাণিজ্য চুক্তি হয়ে গেলেই এই চোরাচালান বন্ধ হবে। এ বক্তব্য দূতাবাস থেকে দেয়া হয় 23/3/1972 তারিখে। দুর্নীতি ছড়িয়ে পড়ে দেশের সব জায়গায় সর্বস্তরে। 1972 সালের 27শে ফেব্রুয়ারি শেখ মুজিব তার সংসদ সদস্যদের প্রতি এক নির্দেশ জারি করে বলেন, চাকুরি, নিয়োগ, বদলি, পদোন্নতির জন্য কেউ সুপারিশ করবেন না, প্রশাসনকে চলতে দিন। 11ই মার্চ দৈনিক বাংলায় এ খবর বের হয়। সিগারেটের পারমিট নিয়ে বাংলাদেশ টোবাকো কোম্পানির 25 জন ডিস্ট্রিবিউটর নিয়োগের জন্য কর্তৃপক্ষ 3000 সুপারিশপত্র পেয়েছেন। সুপারিশকারীরা প্রত্যেকেই এমন প্রভাবশালী যে কোম্পানি কাকে ছেড়ে কাকে ডিলারশিপ দেবেন সে সম্পর্কে কোনো সিদ্ধান্তই নিতে পারছেন না। 6 জুন চোরাচালানের স্বর্গ সিলেট থেকে দৈনিক বাংলার প্রতিনিধি খবর পাঠান যে গ্রেপ্তারকৃত চোরাচালানিরা প্রভাবশালী ক্ষমতাসীন নেতাদের চাপে ছাড়া পাচ্ছে। একইভাবে অর্থনৈতিক ক্ষেত্রে চরম নৈরাজ্য নেমে আসে সরকারের পারমিটবাজি দুর্নীতির সূচনায়। সুতার পারমিট যে পাচ্ছে তার তাঁত নেই, কেরোসিনের পারমিট যে পেল সে কোনো ডিলার নয়। পারমিট দেয়া হলো অব্যবসায়ী রাজনৈতিক টাউটবাজদের খুশি করার জন্য। ফলে দুর্ভোগ গিয়ে বর্তালো জনগণের ওপর। পারমিট হাতবদল প্রথায় জিনিসপত্রের দাম বেড়ে গেল কয়েক গুণ। কাপড়ের অভাবে মা বোনেরা দিনের বেলায় ঘর থেকে বেরোতে পারতেন না। মেয়ে মা একখানি কাপড় গোসল করে পালা বদলিয়ে পড়ছে। এ সমস্ত খবরও প্রকাশিত হয়েছে দৈনিক পত্রিকায়। ঠিক সেই সময় সরকার টিসিবির মাধ্যমে ভারত থেকে আনলো সুন্দরী শাড়ি। সে শাড়িতেই হাঁটু ঢাকে না, পর্দাও হয় না। ভারতীয় দূতাবাস বলল টিসিবি দেখেই এনেছে এই শাড়ি। টিসিবি কোনো জবাব দিতে পারল না। আগস্ট মাসে দেশে বন্যা শুরু হয়। আসে বিস্তর রিলিফ নিয়ে লুটপাটের কাহিনী পাওয়া যাবে 1974 সালের আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাসের সংবাদপত্রসমূহে। অবাধ লুটপাট চলে বাঁশ, টিন, খাদ্য সামগ্রী, রিলিফের ওষুধপত্র এবং কম্বল নিয়ে। প্রতিদিনের সংবাদপত্রে ছাপা হয় ক্ষুধার্তর মানুষের ছবি। অন্ন নেই, বস্ত্র নেই, মাথা গোঁজার ঠাঁই নেই। কোটি কোটি লোক হয় ক্ষতিগ্রস্ত ও বাস্তুহারা। 3রা আগস্ট ইত্তেফাকে ছাপা হয় এসব ছবি। দৈনিক বাংলায় খবর বের হয় বমি খাচ্ছে মানুষ। বাংলাদেশ রেডক্রস সম্পর্কে প্রকাশিত হয় চুরি, দুর্নীতি ও স্বজনপ্রীতির অসংখ্য অভিযোগ। গ্রামেগঞ্জে রেডক্রস প্রধান গাজী গোলাম মোস্তফার নামে ছড়া বের হয়। আতাউর রহমান খান রেডক্রসের অসাধু তৎপরতার প্রতিবাদ করেন, দুর্নীতির অভিযোগ করেন। 10 আগস্টের ইত্তেফাকে সে বিবৃতি ছাপা হয়। 13 তারিখ সংবাদপত্রের রিপোর্টে দেখা যায় যে বাংলাদেশের মানুষ কচু ঘেঁচু খেয়ে জীবনযাপন করছে। আতাউর রহমান খান অভিযোগ করেন যে বিরোধী দলীয় সদস্যদের ত্রাণ সাহায্য সংগ্রহের চেষ্টায় পুলিশ বাধা দিচ্ছে, তাদের গ্রেপ্তার করছে। জনাব খান 11ই আগস্ট কাগজে বিবৃতি দেন যে দুনিয়ায় এমন কোনো নজির নেই যে রেডক্রস সমিতির চেয়ারম্যান কোনো দলীয় লোক হয়। তিনি একজন বিচারপতি অথবা বিশিষ্ট শিক্ষাবিদকে এ সমিতির দায়িত্ব দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
গ্রাম থেকে উপদ্রুত এলাকা থেকে হাজার হাজার মানুষ শহরে আসতে থাকে। ঢাকা শহরে 135টি রিলিফ ক্যাম্প স্থাপন করা হয়। 12ই আগস্ট যাত্রাবাড়ির রিলিফ ক্যাম্পে আশ্রয় গ্রহণকারীরা বলেন যে 3 দিনে তাদের জন্য এক মুঠো খাবারও বরাদ্দ করা হয়নি। 16ই আগস্ট আইসিআরসির সদস্য মিস্টার অ্যালভিন কাজ পরিদর্শনের জন্য আদমজি রিলিফ ক্যাম্পে গেলে লোকেরা কমিটির চেয়ারম্যানের বিরুদ্ধে চুরি ও স্বজনপ্রীতির অভিযোগ করে। এলভির চলে এলে কমিটির চেয়ারম্যান ও গুন্ডা বাহিনী দ্বারা অভিযোগকারীদের ওপর হামলা চালায়। এতে ছুরিকাহত 2 ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়। খাওয়ার অনুপযুক্ত পচা বিস্কুট সরবরাহ করা হয়। তা থেকে ক্যাম্পগুলোতে কলেরা মহামারী আকারে দেখা দেয়। মরতে থাকে মানুষ। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা চলে। সে সময়কার পত্রিকার পাতা উল্টালে গা শিউরে ওঠে। মানুষের সৃষ্ট দুর্ভিক্ষ কেড়ে নেয় লাখ লাখ মানুষের প্রাণ। হাজার হাজার চাষি যারা একদা কষে ধরত নাঙল, মাঠ ভরে তুলত সবুজ শস্যের সমারোহে, তারা ভিক্ষার জন্য শহরের মানুষের কাছে হাত পাতে। ফিরে যায় ভিক্ষা না পেয়ে। তারপর বেওয়ারিশ লাশ হয়ে পড়ে থাকে। আঞ্জুমানে মফিদুল ইসলাম প্রতিদিন ঢাকা শহর থেকেই 30 থেকে 40টি বেওয়ারিশ লাশ দাফন করছিল। সে কাহিনী ও ছবি আছে সে সময়কার দৈনিক সংবাদপত্রগুলোর পাতায় পাতায়। ঢাকা প্রতি ঘন্টায় 3-4 জন লোক মারা যেতে থাকে অনাহারে। এর এক পর্যায়ে অঞ্জুমানের লাশ দাফনের কথা খবরের কাগজে প্রকাশ করা বন্ধ করে দেয়া হয় সরকারি আদেশে। আগস্ট থেকে ডিসেম্বর মাস অবধি প্রতিটি জেলা থেকে খবর আসতে থাকে যে শত শত লোক অনাহারে মারা যাচ্ছে। ভাত নেই, কাপড় নেই, বাসস্থান নেই। 10 সেপ্টেম্বর ইত্তেফাক ছবি ছাপে। মাছ ধরার জাল পড়ে লজ্জা ঢাকার চেষ্টা করছে গ্রামের কোনো কুলবধূ। চটপড়ে ভিক্ষার আশায় সন্তান কোলে ঘুরে ফিরছে অসহায় জননী। গৃহবধূরা ক্ষুধার জ্বালায় হচ্ছে প্রমোদবালা। রিলিফের কেলেঙ্কারির খবর ছাপা হচ্ছিল খবরের কাগজে, কিন্তু অপরাধী ব্যক্তিদের একজনকেও বিচার হয়েছে এমন কথা শোনা যায়নি কখনো। কেন হয়নি সে খবরও সংবাদপত্রের পাতায় আসেনি। উত্তরাঞ্চলে পানির দামে বিক্রি হতে থাকে জমি। অসংখ্য সম্ভ্রান্ত কৃষক ভিক্ষুকে পরিণত হয়। সে সময়ের 22 সেপ্টেম্বর বায়তুল মোকাররমে 2 শতাধিক উলঙ্গ অর্ধ উলঙ্গ নারী পুরুষ অন্ন বস্ত্রের দাবিতে মিছিল করে। গ্রাম থেকে আসা অসহায় মানুষের আর্তনাদ এতটুকুও কম্পিত করতে পারেনি আওয়ামী লীগের শাসনকুলের হৃদয়। আর সেই সময়েই শেখ মুজিবের 55তম জন্মবার্ষিকী উপলক্ষে 55 পাউন্ড ওজনের কেক কাটেন শেখ মুজিব নিজেই। 23 সেপ্টেম্বর সারা দেশে 4300 লঙ্গরখানা খোলার কথা ঘোষণা করা হয়। সে সমস্ত লঙ্গরখানার ইতিহাস আর এক করুণ কেলেঙ্কারির ইতিহাস। নওগাঁর আওয়ামী লীগ সংসদ সদস্য 24 সেপ্টেম্বর এক বিবৃতি দিয়ে জানান যে সারা জেলার মানুষ গত 3-4 দিন ধরে না খেয়ে আছে। চালের সের 60 টাকা। তার কদিন পরে 6 অক্টোবর ইত্তেফাক খবর দেয় যে 21 লাখ টাকার বিদেশি মদ ও সিগারেট আমদানি করা হয়েছে সরকারি টাকায়। ওই দিনই খাদ্যমন্ত্রী বলেন, তখন পর্যাপ্ত অনাহারে কত লোক মরেছে সরকারের তা জানা নেই। প্রকাশিত পত্রিকাগুলোর খবর অতিরঞ্জিত, তবে তিনি তা স্বীকার করেন চোরাচালান কিছুটা হয়েছে। 8 অক্টোবর অধ্যাপক আবুল ফজল সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 84 জন শিক্ষক এক বিবৃতিতে বলেন, জাতির জীবনে দুর্যোগ মোকাবেলার প্রতি এত অনাসক্তি, এত অবজ্ঞা, এত অদ্ভুত রকম উদাসীন্য কখনো দেখা গেছে বলে মনে হয় না। নিজের প্রতি আস্থাহীন জাতি যে কী রকম জড় পদার্থে পরিণত হতে পারে বর্তমান বাংলাদেশ তার জ্বলন্ত উদাহরণ। স্বাধীনতা সংগ্রামের সেই একাত্মতা, ত্যাগের মহৎ শক্তির সেই প্রচণ্ডতা পরবর্তীকালে সিদ্ধান্তহীনতায়, ভুল সিদ্ধান্তে, প্রশাসনিক নিষ্ক্রিয়তায় আর গুটিকত লোকের লাগামহীন দুর্নীতির সয়লাভে সব ধুয়ে গেছে। দেশের নেতৃত্বের প্রতি এই জাতির দুর্দিনে আমাদের আকুল প্রার্থনা, জাতি হিসেবে আমাদের শক্তিতে আস্থাবান হওয়ার পরিবেশ ফিরিয়ে দিন।
8ই অক্টোবর 1974 শ্রমিক লীগের আব্দুল মান্নান এমপি জানান, লবণের দুষ্প্রাপ্য সম্পর্কে সম্ভাব্য সকল প্রকার খোঁজখবর নিয়ে জানা গেছে যে মজুতদার উৎপাদনকারীদের কাছ থেকে 2 টাকা মণ দরে লবণ কিনে থাকে। সরকারিভাবে মজুতদারদের জন্য অশোধিত লবণের দাম 15 টাকা আর শোধিত লবণের দাম 55 টাকা নির্ধারণ করা হয়েছে। তিনি আরও বলেন, অশোধিত লবণের দাম 40 টাকা করা হলে বাজারে প্রচুর লবণ পাওয়া যাবে। প্রকাশে ব্যাপারে নাকি আমাদের দলীয় কোনো সংসদ সদস্য জড়িত রয়েছেন বলে অনুমান করা হচ্ছে। 13ই অক্টোবর ঢাকার সংবাদপত্র সূত্রে জানা যায় যে প্রতিদিন গড়ে 84টি বেওয়ারিশ লাশ দাফন হচ্ছে। 27শে অক্টোবর খবর আসে জামালপুরে প্রতিদিন অনাহারে শতাধিক লোক মারা যাচ্ছে। সরকার এই মৃত্যুকে পুষ্টিহীনতা বলে অভিহিত করে। অনাহারে মানুষ মরছে, সরকার সেটা অস্বীকার করে। 25শে অক্টোবর ঢাকার সংবাদপত্রে বের হয়, ট্রাক বোঝায় ধান চাল ভারতে পাচার হচ্ছে। দিনাজপুরে চালের সের 8 টাকা। ক্ষুধা নিবৃত্তির জন্য মানিকগঞ্জের এক পরিবারের 7 জন আত্মহত্যা করেছে। এ সময়ে 25শে অক্টোবর আওয়ামী লীগের তৎকালীন সভাপতি জনাব কামরুজ্জামান দাবি করেন, দেশের প্রচলিত আইনে চোরাচালানিদের দমন করা হচ্ছে না। কয়েক মাস আগে সংসদে চোরাচালানিদের গুলি করে হত্যা করার বিধান পাশ হয়, কিন্তু কাউকে কোনোদিন ওই বিধানে হত্যা করা হয়নি। একই সঙ্গে কামরুজ্জামান অবশ্য বলেন, দলের ভেতর থেকে দলের সমালোচনা চলবে না। তখন থেকে আওয়ামী লীগের ভেতরেও কোন্দল দানা বেঁধে ওঠে। সেই ক্লান্তিলগ্নে 26শে অক্টোবর 1974 স্বাধীনতা সংগ্রামকালের প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমেদ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবের নির্দেশে মন্ত্রিত্ব হারান। জনাব তাজউদ্দিন এক বিবৃতিতে বলেন, জাতির বৃহত্তর স্বার্থে তিনি কোনো বিতর্ক সৃষ্টি করতে চান না। ঢাকার এবং বিদেশি সাংবাদিকদের মতে স্বাধীনতা যুদ্ধে প্রত্যক্ষ ভূমিকা পালন করায় জনাব তাজউদ্দিন আহমেদের যে ইমেজ গড়ে ওঠে তা পাকিস্তানে আটক শেখ মুজিবুর রহমান সহ্য করতে পারছিলেন না। তাছাড়া মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানে আটক শেখ মুজিবের চেয়ে স্বাধীনতার প্রশ্নকে বড় করে দেখার জন্য বেগম মুজিবও তাজউদ্দিনকে সহ্য করতে পারতেন না বলে জানা যায়। তাজউদ্দিন সম্পর্কে সরকার পক্ষ থেকে প্রচার চালানো হয় যে তিনি অর্থমন্ত্রী থাকাকালে দেশের অর্থনীতি ধ্বংসের পথে চলে যায়। তাজউদ্দিন আহমেদ বাকশালের কেন্দ্রীয় কমিটি থেকেও পরবর্তীতে বাদ পড়েন। 29শে অক্টোবর সারা দেশে ধর্মঘট নিষিদ্ধ ঘোষণা করা হয়। একই দিন মজুতদারি আর কালোবাজারির দায়ে আওয়ামী লীগের আর একজন সংসদ সদস্য গ্রেপ্তার হন। 30 তারিখে লবণ মজুদের জন্য আওয়ামী লীগের এমপি ডাক্তার শামসুদ্দিন আহমদকে গ্রেপ্তার করা হয়। এ অবস্থায় মৌলিক অধিকার সংরক্ষণ ও আইন সাহায্য কমিটির উদ্যোগে 1 নভেম্বর 1974 বায়তুল মোকাররম প্রাঙ্গণে শিক্ষক, আইনজীবী, চিকিৎসক, লেখক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, চিত্রশিল্পী ও ছাত্রসহ বিভিন্ন পেশায় নিযুক্ত ব্যক্তিরা বাংলাদেশের বর্তমান মনবন্তর প্রতিরোধের জন্য আন্দোলন গঠনের উদ্দেশ্যে এক বিরাট সমাবেশে যোগদান করেন। বাংলাদেশের স্বাধীনতার পর বুদ্ধিজীবীদের এত বিরাট সমাবেশ ইতিপূর্বে আর অনুষ্ঠিত হয়নি। মৌলিক অধিকার সংরক্ষণ ও আইন সাহায্য কমিটির সভাপতি সিকান্দার আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠিত 2 ঘন্টার ওপর এ অনুষ্ঠানে বক্তৃতা করেন অ্যাডভোকেট মির্জা গোলাম হাফিজ, ডাক্তার আহমদ শরীফ, মাধ্যমিক শিক্ষক সমিতির সম্পাদক জয়নাল আবেদিন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, এনায়েত উল্লাহ খান, কামরুন্নাহার লাইলি, মিজানুদ্দিন আহমদ, মহিউদ্দিন আলমগীর, মাধ্যমিক শিক্ষক সমিতির মোহাম্মদ জাকারিয়া এবং বদরুদ্দিন ওমর। সমাবেশে বিদ্যমান মনবন্তর পরিস্থিতি ও মৌলিক অধিকার সম্পর্কে 17টি প্রস্তাব গৃহীত হয়। সমাবেশের পর বায়তুল মোকাররম প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের হয়ে শহীদ মিনার পর্যন্ত যায় এবং সেখানেই সমাবেশের কর্মসূচি শেষ হয়। সমাবেশে গৃহীত প্রস্তাবলীর বিবরণ:
1974 সালের 1 নভেম্বর বাইতুল মোকাররম প্রাঙ্গণে অনুষ্ঠিত মন্বন্তরের গৃহীত প্রস্তাবে বলা হয় যে এই মন্বন্তরের ব্যাপকতা ও ভয়াবহতা 1943 সালের মন্বন্তরের ব্যাপকতা ও ভয়াবহতাকেও অতিক্রম করেছে এবং এই মন্বন্তর বন্যা বা প্রাকৃতিক দুর্যোগের ফলে সৃষ্টি হয়নি, বরং শাসক শ্রেণী ও তাদের সহযোগীদের গণবিরোধী নীতি ও কর্মকাণ্ডেরই প্রত্যক্ষ পরিণতি। সমাবেশের প্রস্তাবে এই মন্বন্তরকে প্রায় দুর্ভিক্ষা অবস্থা বলে বর্ণনা না করে একে মন্বন্তর বলে ঘোষণার জোর দাবি জানানো হয়। প্রস্তাবে বৈদেশিক সাহায্যের একটি শ্বেতপত্র ও চোরাচালানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। সমাবেশের প্রস্তাবে সর্বদলীয় রিলিফ কমিটি গঠনে সরকারের বিরোধিতার নিন্দা করে অবিলম্বে একটি সর্বদলীয় রিলিফ কমিটি গঠন করার দাবি জানানো হয় এবং এ ব্যাপারে বিরোধী দলসমূহের প্রতি উদ্যোগী ভূমিকা গ্রহণের আহ্বান জানানো হয়। এছাড়াও রেশনিং এলাকা সম্প্রসারণ ও টেস্ট রিলিফ চালু করার দাবি জানানো হয়। সমাবেশের প্রস্তাবে লঙ্গরখানার সংখ্যা বৃদ্ধি এবং সেখানে নির্যাতন বন্ধ করার দাবি জানানো হয়। মনবন্তর প্রতিরোধ আন্দোলন সমাবেশে রেড ক্রসের চেয়ারম্যান হিসেবে সুপ্রিম কোর্টের একজন বিচারপতিকে নিয়োগ করার দাবি জানানো হয়। রাজনৈতিক নির্যাতন বন্ধ ও মিথ্যা মামলায় আটক ও বিনা বিচারে আটক রাজনৈতিক বন্দীসহ সকল রাজবন্দীর মুক্তি দাবি জানানো হয়। পরবর্তীকালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে 1974 সালের দুর্ভিক্ষের সময় আওয়ামী লীগ সরকার ও সরকারি দলের নেতা সদস্যের রিলিফ চুরি ও চোরাচালানের বিবরণ দিতে গিয়ে 13ই আগস্ট 1992 সালে সংসদে বলেছিলেন, রিলিফ চুরি ও চোরাচালানের মাত্রা এতটা বৃদ্ধি পেয়েছিল আওয়ামী শাসনামলে যে তদানীন্তন রাষ্ট্রপ্রধানকে বলতে হয়েছিল, আমার কম্বলটা কোথায়। 21শে আগস্ট 1992 বিচিত্রায় প্রকাশিত। সেই সময় বিরোধী দলীয় নেত্রী হিসেবে শেখ হাসিনা সংসদে উপস্থিত ছিলেন, কিন্তু ওই বক্তব্যের বিরোধিতা করা তার পক্ষে সম্ভব হয়নি। তিক্ত সত্যকে গলধরণ করে তাকে নিশ্চুপ হয়ে বসে থাকতে হয়েছিল বাধ্য হয়ে অসহায়ের মতো। শেখ কামাল নিজেকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বলে দাবি করল। বেসামরিক প্রশাসনের সাহায্যে আমরা তখনও ব্যস্ত। এক রাতে হঠাৎ করে শেখ কামাল, শাহান এবং তারেক এসে উপস্থিত আমার কুমিল্লা সেনানিবাসের বাসায়। শাহান ও তারেক ছিল কামালের বিশেষ ঘনিষ্ঠ বন্ধু। কিছুদিন পর হঠাৎ একদিন বেশ রাত করে শেখ কামাল, শাহান এবং তারেক কুমিল্লা ক্যান্টনমেন্টে আমার বাসায় এসে হাজির। রাত তখন প্রায় 11টা বাজে। এত রাতে কোনো খবর না দিয়ে ওদের আগমনে কিছুটা আশ্চর্য হয়েছিলাম। কি ব্যাপার কামাল, তোমরা এত রাতে এখানে? প্রশ্ন করলাম। বস সরি, কিন্তু উপায় নেই, রাতটা আপনার বাসায় নিরাপদে কাটাবো বলে এলাম। সকালে এসেছি পার্টির কাজে, সারাদিন ব্যস্ত ছিলাম শহরে, খবর দেবার সময়ও পাইনি। কিছুক্ষণ আগে কাজ শেষ হলো, দিনকাল খারাপ, তাই ভাবলাম শহরে না থেকে আপনার কাছে চলে আসি। তা বেশ করেছ। শহরে তো আজ গোলাগুলিও হয়েছে শুনলাম। না বস, গোলাগুলি না, এই একটু রংবাজি আর কি, জানালো কামাল। এরই মধ্যে নিম্মি খাবারের বন্দোবস্ত করে এসে বলল, সবার মুখ দেখে বোঝাই যাচ্ছে কারোই খাওয়া হয়নি, এসো খেয়ে নাও, তারপর কথা বলার জন্য সারা রাত পড়ে আছে। নিম্মি, ইউ আর এ রিয়েলি গ্রেট, বলল কামাল। সবাই হাত মুখ ধুয়ে খেতে বসে গেল। এরা তিনজনেই বিশেষভাবে পরিচিত এবং আপনজন। খাওয়ার মাঝেই শাহান বলে উঠল, ডালিম ভাই, কামাল বিয়ে করছে। তাই নাকি? তা হঠাৎ করে বিয়ে, কি বিষয়? না মানে সবাই ধরেছে, না করে আর উপায় কি বস, রাজি হতেই হলো। এ তো খুবই সুখবর। তা তোমার স্কলারশিপের কি হলো? সস্ত্রীক যাচ্ছ নাকি? জানতে চাইলাম আমি। যাইব না বস, পড়ালেখা করার সময় নাই। এরপর কামাল শার্টের কলারের এক প্রান্ত আঙুল দিয়ে নাড়িয়ে বেশ একটু গর্বের সাথেই বলল, ফিউচার প্রাইম মিনিস্টার, বুঝতেই তো পারেন কত কাম, একদম সময় নাই। সেটা তো বুঝতেই পারছি, কিন্তু দেয়ার ইজ নো শর্টকাট টু নলেজ। মাত্র তো 2-4 বছরের ব্যাপার ছিল, লেখাপড়া সেরে আসলে ভবিষ্যতে একজন এডুকেট প্রাইম মিনিস্টার পেতাম। দিস ইজ মাই অনলি ইন্টারেস্ট, নাথিং এলস, তাই বলা আর কি।
তাছাড়া আগামী 2-4 বছর তো চাচা রিটায়ার করছেন না, সেক্ষেত্রে স্কলারশিপটা অ্যাভাইল করতেই পারতে। দেখো কামাল, চাচা বলেন তিনি প্রায় সর্বমোট 17 বছর জেল খেটেছেন পাক আমলে। জেলে থাকাকালীন অবস্থায় পৃথিবীর প্রায় সব নামিদামি নেতারা বিস্তর লেখাপড়া করেছেন। আমাদের ঢাকা সেন্ট্রাল জেলের লাইব্রেরিটাও শুনেছি খুবই রিচ। জেলে থাকাকালীন সময়টার যথাযথ সদ্ব্যবহার করে চাচা কিন্তু তেমন একটা লেখাপড়া করেননি। সময়টাকে কাজে লাগালে আজ তারই অনেক সুবিধা হতো রাষ্ট্র পরিচালনা করতে। কি কথাটা ঠিক বললাম কি না? ওরা সবাই আমার কথা শুনছিল আর খাচ্ছিল। কামাল কিংবা অন্যদের কেউ কোনো উত্তর দিল না। আমার কথাগুলো সম্ভবত ওদের মনপুত হয়নি। খাওয়ার পর কিছুক্ষণ হালকা আলাপ করে সবাই শুয়ে পড়েছিলাম। পরদিন নাস্তার পর ওরা ঢাকায় ফেরার জন্য রওনা হয়ে গেল। আজকের পর্ব এখানেই শেষ করছি। আমরা জানলাম সেই সব ঘটনা যা ইতিহাসের পাতায় এক গভীর দাগ রেখে গেছে। এই গল্পগুলো আমাদের কেবল অতীতের কথা বলে না, বরং আমাদের বর্তমান এবং ভবিষ্যতের পথচলায় একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেয়। যারা এই বইটি নিজেরা পড়তে চান তাদের জন্য আমি ডেসক্রিপশনে এবং কমেন্টে বইটির ডাউনলোড লিঙ্ক দিয়ে রেখেছি। সেই লিঙ্ক থেকে পিডিএফ ডাউনলোড করে আপনারা বইটি পড়ে দেখতে পারেন এবং আরও গভীরভাবে এই ইতিহাসের সঙ্গে পরিচিত হতে পারেন। আপনাদের যদি আজকের এই যাত্রা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নোটিফিকেশন বেলটি চেপে রাখুন, যাতে আমাদের নতুন ভিডিওগুলোর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছায়। আপনার লাইক, কমেন্ট এবং শেয়ার আমাদেরকে আরও অনুপ্রাণিত করবে এবং নতুন নতুন গল্প নিয়ে আসতে সাহায্য করবে। আপনি যদি আগের পর্বগুলো মিস করে থাকেন তাহলে ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। প্রতিটি পর্বই একে অপরের সঙ্গে গভীরভাবে সংযুক্ত। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এবং পরবর্তী পর্বে আরও অনেক অজানা কাহিনী নিয়ে আসব। আল্লাহ হাফেজ।